আরে আরে আরে, ধরো ধরো ধরো, হাঁসগুলো তো চলে গেল। আজকে যদি হাঁস ধরতে না পারি বাজারে কিন্তু বিক্রি করতে পারবো না। বাবা, আজকে কিন্তু একটা হাঁস চাই। আমি আজকে হাঁসের মাংস খাবো। আরে আগে ধরে দে রে বাপ, তারপর তোকে একটা নয় দুটো হাঁস আমি খেতে দেবো, আগে ধরে দে। যেটা পারো না সেটা করতে যাও কেন বলো তো? সরো, আমি ধরে দিচ্ছি। ওরে বাবারে, শয়তান হাঁস কোথাকার, আমার মুখটা একদম নষ্ট করে দিয়ে গেল। এই আমি হাঁস ধরতে পারবো না, তোমারটা তুমি ধরে নাও তো বাপু। তাহলে কি বলছো, আজকে হাঁস ধরবো না, বিক্রি করতে নেব না? সকালে বলেছি খোঁয়ার থেকে হাঁসগুলো ছেড়ে দিও না। আরে আমার কি দোষ? আমার তো মনে নেই যে তুমি হাঁস বিক্রি করতে নেবে, তাহলে কি আর আমি ছাড়তাম? বাবা, এখন কথা না বাড়িয়ে চলো আমরা হাঁস ধরি। ফটাফট করে ধরলে ওরা কিচ্ছু করতে পারবে না। দেখলে তো, সবগুলো হাঁস আমি আর আমার মেয়ে কেমন ভাবে ধরে ফেললাম। এবার আমার জন্য একটা হাঁস রেখে তুমি চলে যাও। কে গো বিক্রম, হাঁস বিক্রি করতে এসেছো নাকি এখানে? তোমাকে যে কতদিন ধরে বলছি আমার সাথে দেখা করতে, তুমি আমার কথা কানেই নাও না, তাই না? আপনি বলেছিলেন বাবু দেখা করতে, আমার তো সময় হয়ে ওঠেনি। ভেবেছিলাম আজকে বিকেলেই দেখা করতে যাব। তোমার ছলা কলা আমার বেশ ভালোভাবেই জানা আছে। তুমি যে আমার সাথে দেখা করতে যাবে না এটা আমি ভালোভাবেই জানি। কি যে বলেন না, আপনি বলেছেন আর আমি দেখা করতে যাব না? এত সাহস কি আমার আছে? এত সাহস যখন নেই তখন কত মাস ধরে বলেছি জমি জমার ব্যাপারে তোমাকে, তুমি তো আমার কথা শুনছো না। বাবু, ওই জমিটুকু আমার বাবা আমার জন্য রেখে গিয়েছিলেন, মেয়ের বিয়ের জন্যই রেখে দিয়েছিলাম, সেটুকুও যদি আপনি নিয়ে নেন। সেসব তো আমার দেখবার বিষয় নয়, ওই জমি জমাগুলো আমার লাগবে, আমি ওইখানে কারখানা স্থাপন করব। এখন আপনার কখন কি দরকার হবে তা তো আমরা জানি না, সেজন্য কি আমরা আমাদের জমি দিয়ে দেব? তোমার সাহস তো মন্দ নয়, আবার আমার মুখে মুখে তর্ক করছো। আমি বলে রাখছি, ওই জমি আমার চাই মানে চাই, আমি যে কোনো মূল্যে ওই জমি আদায় করে ছাড়বো, এটা আমি তোমাকে বলে রাখলাম। কিন্তু আমি তো ওই জমি দিতে পারবো না। দিতে তো তোমাকে হবে, আমি তোমাকে 2 দিন সময় দিলাম, এর মধ্যে যদি আমার হাতে তুলে না দাও তাহলে জোরপূর্বক আমাকে কিছু করতে হবে। এই গুড়িয়া, এখানে কি করছিস? গরম লাগছে তো, যা না ওদিকে যা একটু। আজকে হাঁস রান্না হচ্ছে, আমি আজকে কোথাও যাব না। আমি এখানেই বসে থাকবো যতক্ষণ না হাঁস রান্না হচ্ছে। আরে বাবা রে বাবা, তোকে রেখে কি আমরা হাঁসটা খেয়ে ফেলবো? আগে তোকেই দেব, তোর খাওয়ার পরে যদি কিছু থাকে তারপরেই আমরা খাবো। না 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 না, আমি তবু এখান থেকে যাব না। আজকে বাড়িতে হাঁস রান্না হচ্ছে, আমি কত খুশি। কতদিন একটা হাঁস খেতে চেয়েছিলাম। আহারে আমার পাগল মেয়েটা। আচ্ছা, তুই এখান থেকে বেরিয়ে একটু সামনে গিয়ে বস। তোর গরম লাগছে না বুঝি? আজকের এই হাঁস রান্নার কাছে এসব গরম কিছুই না। আজকে হাঁস রান্না হবে, আমি এখানে বসে খাবো, তারপর এখান থেকে বের হব। এমন পাগলামি করলে কিন্তু তোকে আমি হাঁস দেব না। তোর বাবা এলে তোর বাবার কাছে বিচার দেব আমি। এমন করছো কেন মা? একটা দিন হাঁস রান্না হচ্ছে সেদিনও তুমি আমাকে বকাবকি করছো। আমাদের ঘরে কি প্রত্যেকদিন হাঁস রান্না হয়? মন খারাপ করছিস কেন? ঠিক আছে, তুই তাহলে এখানেই বস, রান্না হয়ে গেলে তোর বাটিতে আমি মাংস তুলে দেব, তুই মজা করে খাবি। এই তো এবার হলো কথা। তুমি যদি এই কথাটা আগে বলতে তাহলে মন খারাপই হতো না। পাগলি মেয়ে আমার, হাঁস খাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আমাকে রান্নাটা করতে দে, তুই এখানেই বসে থাক। কি গো, আজকে তোমার কি হয়েছে? সেই বাজার থেকে ফিরে এসেছো, তারপর থেকেই দেখতে পাচ্ছি মন মরা হয়ে আছো। গিন্নি, সংসারটা নিয়ে আমি বড্ড চিন্তায় আছি। ওই মহেন্দ্রবাবু যা শুরু করে দিয়েছে তাতে মনে হয় না এ ভিটে আমরা আর বেশি দিন থাকতে পারবো। কি বলছো কি তুমি? মহেন্দ্রবাবুর সাথে আবার কথা হয়েছিল তোমার? নিশ্চয়ই জমি জমা নিয়ে নিতে চাইছে। তাছাড়া আর কি, 2 দিন সময় দিয়েছে আমাকে, এর মধ্যে যদি জমি জমা না দিয়ে দিই তাহলে ঘর ছাড়া করবে। মগের মূল্য পেয়ে গেছে নাকি? একদিকে জমি জমা নিয়ে নেবে আর একদিকে ভিটে মাটি নিয়ে নেবে। দেশে কি আইন কানুন নেই? আর আইন কানুন সবকিছু ওই মহেন্দ্রবাবুর পকেটেই থাকে, কাঁড়ি কাঁড়ি টাকা, বুঝতেই তো পারছো।
কিন্তু এই সমস্ত কিছু উনি নেবে কিভাবে? সমস্ত দলিলপত্র তো আমাদের কাছে আছে। দলিলপত্র থাকলে কি হবে? মহেন্দ্রবাবু টাকা দিয়ে নকল কাগজ বানিয়ে নিয়েছে মনে হচ্ছে। এখন যে কি করব? ছোট মেয়েটাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো কে জানে। আর চিন্তা করে কি হবে বলো? উপরওয়ালা কখনোই আমাদের সঙ্গে খারাপ কিছু করবে না, যা করবে ভালোই করবে। এতদিন ওপরওয়ালার কথা চিন্তা করেই চুপচাপ ছিলাম, শান্তিতে ছিলাম, কিন্তু এখন আর থাকতে পারছি না। এত চিন্তা করো না, কোনো একটা উপায় ঠিক বের হবে। ভালো থাকি খারাপ থাকি বেঁচে তো থাকবো। তবুও আমার বাপ আমার জন্য যে জমি জমা ভিটে মাটি রেখে গিয়েছিল, সেটাও এখন আমাকে হারাতে হবে। হে ওপরওয়ালা, তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? আপনি কে মশাই? এত ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে এখানে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি শহর থেকে এসেছি। এখানে এসে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, সামনে আর আগাতে পারছি না। আপনি তো দেখছি প্রচণ্ড ভিজে গেছেন। এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন, বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। আপনি বসুন, আপনি তো পুরোটা ভিজে গেছেন। গিন্নি, ওনাকে কিছু শুকনো কাপড় দাও, উনি কাপড়টা বদলে নিক। আপনি খেয়েছেন কিছু? অনেক রাত হয়ে গেছে তো, আমরা খেতে বসেছি, আপনিও আমাদের সাথে খেতে বসুন। আরে না না, আপনাদের খাবার আমি কেন খাবো? আমি এই রাত না খেলেও হবে আর কি। হ্যাঁ, কি যে বলেন না আপনি! আপনি হলেন এখন আমার ঘরের অতিথি, আর আপনাকে রেখে আমরা খাবো? আপনি বসুন, আজকে হাঁসের মাংস রান্না হয়েছে। আমার স্ত্রী ভালো হাঁসের মাংস রান্না করতে পারে। আপনি যেভাবে প্রশংসা করলেন তাতে হাঁসের মাংস খাওয়ার লোভ সামলাতে পারলাম না। যদি আপনাদের সমস্যা না হয় তাহলে খেতে পারি। কি যে বলছেন আপনি! আমাদের সমস্যা হলে আপনাকে তো আমরা আশ্রয় দিতাম না। আপনি বসুন বসুন। গিন্নি, গিন্নি, অতিথির খাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, বাহ 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 বাহ, আসলেই আপনার স্ত্রীর হাতের রান্নার কোনো জবাব নেই। আমার জীবনের সেরা হাঁসের মাংস এটা। হ্যাঁ, বিক্রম, তোমাকে আমি দুদিনের সময় দিয়েছিলাম না? সে দুদিনের কি করলে? আপনি আমাকে দুদিনের সময় দিয়েছিলেন, কিন্তু সেটা দিয়েছিলেন কালকে। এখনো পর্যন্ত একদিনও ভালোভাবে হয়নি, এখনই চলে এসেছেন। তুমি বুঝতে পারছো না, আমার জায়গাটা খুব দ্রুত লাগবে, তাই আমি তোমাকে দুদিন সময় দিতে পারবো না। তাতে আমার কি? আমি আমার জায়গা দেব না, এটাই শেষ কথা। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই গ্রামে শুধু সিদ্ধান্ত আমি নিতে পারি। যার জায়গা জমি আমার পছন্দ হবে তার জায়গা জমি আমি নিয়ে নেব, কারোর কাছে জিজ্ঞাসা করতে পারবো না। আমিও দেখি তাহলে আপনি আমার জায়গা জমি কিভাবে নিয়ে নিতে পারেন। আমার সঙ্গে পাঙ্গা নিতে এসো না, তাহলে এই ঘরটুকু হারাবে। জানো তো, এই ঘরে তুমি তোমার স্ত্রী সন্তান নিয়ে থাকো, তাও থাকতে পারবে না। ওপরওয়ালা আমাদের সাথে আছে, তিনি এত বড় অবিচার কখনোই করবেন না। আপনি যা খুশি করতে পারেন। ঠিক আছে, আমার সাথে এত বড় পাঙ্গা নিলে তো আগামী দুদিনও তুমি এখানে টিকতে পারবে না। তোমাকে আমি রাস্তায় নামিয়ে ছাড়বই। বেশ, আমিও অপেক্ষায় রইলাম। আমি এটা বিশ্বাস করি, যারা অন্যায় করে তারা অন্যায়ের শাস্তি অবশ্যই পাবে। কি হলো? এত শোরগোল কেন বাইরে? কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি? না না, তেমন কিছু নয়। আপনাকে চিন্তা করতে হবে না। আপনি উঠেছেন? রাতে ঘুম ভালো হয়েছিল তো? ভালো হবে না মানে? তোমাদের ঘর না যেন স্বর্গ। এমন ঘরে ঝড় বৃষ্টি রাতে থাকতে খুব ভালো লাগে, কিন্তু এখন যে আমাকে যেতে হবে। এখন চলে যাবেন মানে? এখনো তো সকালের খাবার খাওয়া হয়নি। তাছাড়া আরও 2 দিন থেকে যান, গ্রামটা ঘুরে দেখুন, তারপর যাবেন। আরে না না, আমি তো এসেছিলাম একটা কাজে। শহরে তো আবার আমার কাজ আছে, সেখানে ফিরে যেতেই হবে। তাই বলে এত কম সময় থাকলেন? অতিথি এত কম সময় থাকে? আমি তো অতিথি নই, আমি আশ্রয়ের জন্য এসেছিলাম। ধুর, কি যে বলেন না আপনি! যাই হোক, আপনি যখন যাবেন সকালের খাবারটা খেয়ে তারপর যান। না না, সকালের খাবার আর খাবো না। রাতে খেয়ে তোমাদেরকে এমনিতেই মনে হচ্ছে বিপদে ফেলে দিয়েছি। আপনি পাগল হয়ে গেলেন নাকি? দেখলেন তো, যত খাবার ছিল আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে ফেলেছি। এতে আবার সমস্যা হবে কেন? তা বলে এত খাবার তোমাদের ঘরে খেলে হয়? কেন হবে না? গিন্নি, তুমি খাবার নিয়ে এসো। প্রতাপবাবু আগে খাবেন, তারপর এখান থেকে যাবেন।
যাক, এবার তোমাদের কথা আমি রেখেছি। এবার আমাকে যেতেই হবে। বিদায় দাও। বেশ, চলুন, তাহলে আমি আপনাকে কিছুটা পথ এগিয়ে দিই। বাবু, আপনার পায়ে পড়ি, আমাদেরকে এ বাড়ি থেকে বের করে দেবেন না। এটা আমার বাবার একমাত্র ভিটে ছিল। এখান থেকে বের করে দিলে আমি আবার ঘর সংসার নিয়ে কোথায় যাব? কেন রে, ওপরওয়ালার ভরসা তোর চলে গেছে নাকি? বললি তো ওপরওয়ালা কোনো অন্যায় হতে দেবে না। আমার সাথে পাঙ্গা নিয়েছিলিস না? ক্ষমা করুন বাবু, ক্ষমা করুন, আমার একদম উচিত হয়নি। আমি আপনার কাছে পায়ে ধরছি, আমাকে ক্ষমা করে দিন, এভাবে তাড়িয়ে দেবেন না। এখন তোদের কোনো কথাই শুনতে পারবো না। যখন জমি জমা চেয়েছিলাম, জমি জমাটুকু দিয়ে দিলে ঘরবাড়ি অন্তত হারাতে হতো না। আপনি জমি জমার সব নিয়ে নিন, শুধুমাত্র আমাদের এই ভিটেটা ছেড়ে দিন, না হলে যে আমাদেরকে রাস্তায় থাকতে হবে। আমি তো ওটাই চাই। আমি চাই এখন থেকে তোরা রাস্তায় থাকবি। এ গ্রামের এমন কোনো মানুষ নেই যারা আমার সাথে পাঙ্গা নিয়েছে। আমার তো ভুল হয়েছে, আমি তো আপনার কাছে ক্ষমা চাইছি বাবু। আমি আর কোনো দিন বড় গলা করে আপনার সামনে কথা বলবো না, আমাকে ছেড়ে দিন। এখন আর কোনো উপায় নাই। বের হ তোরা বাড়ি থেকে, এখনই বের হ সব কিছু নিয়ে। কে কোথায় আছিস? ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে এখান থেকে। এটা ঠিক হলো না বাবু, এটা কিন্তু ঠিক হলো না। ওপরওয়ালা সহ্য করবেন না, আপনার ধ্বংস হবেই হবে। আমাদেরকে এভাবে রাস্তায় নামিয়ে দিলেন। আরে তোমরা এখানে কেন? আমি তো তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। আপনি আপনি শহর থেকে এসেছেন? ভালো আছেন আপনি? আপনার সাথে আবার দেখা হবে সেটা তো ভাবতেও পারিনি। সেটা না হয় পরের কথা, কিন্তু তোমরা এখানে কেন? সবাই মিলে তোমরা বাড়িতে থাকছো না নাকি? আমাদের বাড়ি থাকলে তো আমরা বাড়িতে থাকতে পারবো বলুন? আমাদের ঘর বাড়ি সব দখল করে নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? এভাবে দখল করবার কোনো মানে হয় নাকি? দখল করে তোমাদেরকে রাস্তায় বসিয়ে দিল। এটাই হয়তো আমাদের কপালে ছিল। আমাদের জায়গা জমি যেখানে যা ছিল সব কিছু নিয়ে গেছে। এখন এই রাস্তা ছাড়া আমাদের আর থাকবার কোনো জায়গা নেই। কিন্তু কেন করেছে ওরা এমন? কারাই বা করেছে? এখানেই নাকি কোনো কারখানা তৈরি করবে, সেই কারণে আমার জমি জমা চেয়েছিল। আমি দিইনি বলে ঘরবাড়ি সহ সব নিয়ে গেল। কে এমন করেছে? আপনি জেনে আর কি করবেন প্রতাপবাবু? এই গ্রামের একজন ধনী ব্যক্তি আছে, মহেন্দ্রবাবু, সেই এ কাজ করেছে। গ্রামের সবার সাথেই এমন ধরনের অন্যায় কাজ করে থাকে। মহেন্দ্রবাবুর এত শক্তি আর সাহস হয়ে গেছে যে পুরো গ্রামকে সে একাই কবজা করে নিয়েছে। কি আর বলবো দুঃখের কথা। যাই হোক, আপনাকে আর আজকে আশ্রয় দিতে পারলাম না, আর না পারলাম আমার বাড়ির অতিথি করতে। খুব শীঘ্রই আমি তোমার বাড়ির অতিথি হয়ে তোমার বাড়িতে গিয়ে সেই সেরা হাঁসের মাংস খাবো। এখন আমাকে মহেন্দ্রবাবুর কাছে নিয়ে চলো। আপনি সেখানে গিয়ে কি করবেন? শুধু শুধু আপনার উপরে বিপদ আরও বাড়বে। আপনি ওনাকে চেনেন না? আমি ওনাকে ভালোভাবেই চিনি। আমাকে শুধু নিয়ে চলো, অথবা তুমি আমার সাথে চলো। আমি তো তার বাড়িও চিনি। তাহলে আপনি আপনি সেই মহেন্দ্রবাবু যে গ্রামের সবাইকে এভাবে অতিষ্ঠ করে ফেলেছেন? আরে বাবু, আপনি আপনি এখানে ওর সাথে কি করছেন? আপনার তো আমার বাড়িতে আসবার কথা ছিল, তাই না? আপনি বলেছিলেন এখানে আপনার জায়গা আছে, সেই জায়গাতে কারখানা স্থাপন করবেন, কিন্তু এইভাবে গরিব মানুষদের ঠকিয়ে তাদের জায়গা মেরে দিয়ে সেখানে কারখানা স্থাপন করবেন তা তো বলেননি। আরে না না, তেমন কিছু নয়। বিক্রমটা আপনার কাছে সব মিথ্যে কথা বলেছে। আপনাকে টাকাওয়ালা দেখেছে তো, এই কারণে আর কি। কিন্তু বিক্রম তো জানেও না আমি কিসের চাকরি করি। আপনি পুরোটাই ভুল ভাবছেন, এমন কোনো কিচ্ছু নয়। আর ওদের তো আমি টাকা পয়সা দিয়েছি, ওরা টাকা পয়সা দিয়েই আমার কাছে জায়গা জমি বিক্রি করেছে। একদম মিথ্যে কথা বলবেন না, আমি সব কিছুই জানি। আপনাকে কিভাবে শাস্তি দিতে হয় সেটাও আমার জানা আছে। আজকে থেকে আমার কারখানায় আপনার কাজ বন্ধ হলো। বাবু, এটা করবেন না। আমার চাকরিটা এভাবে নিয়ে নেবেন না, তাহলে আমি না খেয়ে মরে যাব। আমি তো সেটাই চাই। আর এই গ্রামবাসীদের সাথে অন্যায় করবার কারণে আপনাকে আমি আইনের হাতে তুলে দেবার ব্যবস্থা করছি, আর সমস্ত গ্রামবাসীদের জায়গা জমি সব ফিরিয়ে দেবার ব্যবস্থা আমি করব। এমন করবেন না, আমি তো আপনার কর্মচারী বলুন। আপনার কথা মতোই তো আমি সব কিছু করছিলাম। আমি তোমাকে এমন অন্যায় কাজ করতে কখনোই বলিনি। চলো বিক্রম।
বাবু, আমি তো জানতাম না আপনি এত শক্তিশালী একজন মানুষ। আপনার এত ক্ষমতা তা তো আমাদের জানা ছিল না। কেন? জানা থাকলে বোধহয় হাঁসের মাংসের জায়গায় খাসির মাংস খাওয়াতে। কি যে বলেন না বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কারণে আমি আমার সব কিছু ফিরে পেয়েছি। গ্রামের মানুষেরাও ওই শয়তানটার কবল থেকে মুক্তি পেয়েছে। তোমাকে আমি বলেছিলাম না, খুব শীঘ্রই তোমার বাড়ির অতিথি হয়ে আমি তোমার বাড়িতেই আসব। কিন্তু আমার ঘরবাড়ি তো সব ভেঙে গেছে। এখন তো আপনাকে অতিথি করতে পারছি না। ঘরবাড়ি তুলে নিই, তারপর আপনাকে অবশ্যই অতিথি বানিয়ে আনবো। কিন্তু আমি তো আজকেই অতিথি হয়ে থাকতে চাই, আর তার জন্য যা করবার প্রয়োজন আমি সব কিছু করব। কোথায় তোমরা? সবাই বাড়িতে নিয়ে এসো এসব। হ্যাঁ, আপনি এত কিছু করছেন বাবু, আপনার তো অনেক টাকা খরচ হয়ে যাবে। আপনাকে এসব কিচ্ছু করতে হবে না। আমার এত এত টাকা, এত টাকা দিয়ে আমি করবোটা কি? হ্যাঁ, যদি কারো উপকার করতে পারি তাহলে আমার আরও শান্তি লাগবে। আপনার এই ঋণ আমি কিভাবে পরিশোধ করব বলুন তো? কিভাবে আবার? সেই হাঁসের মাংস খাইয়ে, যে হাঁসের মাংস খাওয়ার জন্য আমি ওই দূর শহর থেকে গ্রামে এসেছি। তাহলে তাহলে আপনি অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করছি। একদম নয়, তুমি এখন আমার সাথে বাজারে যাবে। বাজার থেকে আমি দুটো হাঁস কিনে আনবো। সেই হাঁস আজকে রান্না হবে, আর এই বাড়িতে তোমাদের গৃহপ্রবেশ হবার পরে সেই হাঁস আমরা খাবো। হ্যাঁ, যাই বলো না কেন বিক্রম, এই হাঁসের মাংস খাবার জন্য শুধু এইটুকু কাজ কেন, আরো অনেক অনেক কাজ করা যায়। আমি কিন্তু এখন থেকে প্রতি মাসেই তোমাদের বাড়িতে আসব। আপনি প্রতি মাসে কেন, প্রতি সপ্তাহে আসলে আমাদের জন্য আরো ভালো হবে। আমরা আপনার সেবা করবার সুযোগ পাব। সেটা অবশ্যই আসা যায়, তবে আমি ভেবেছিলাম এখানে একটা কারখানা করে সবাইকে কাজ করবার সুযোগ করে দিতে। তা তো আপনি অবশ্যই করতে পারেন। আমার জায়গা জমি ওভাবেই পড়ে আছে, আপনি আমার জায়গাতেই কারখানা করতে পারেন। কিন্তু তোমার সমস্যা হবে না? তুমি তো চাষবাস করো। কোনো সমস্যা হবে না। আমার কারখানায় যদি গ্রামের অসহায় মানুষজন কাজ করতে পারে, আমার আরো ভালো লাগবে। বেশ, তাহলে তোমার জায়গাতেই একটা কারখানা করবার ব্যবস্থা করছি, আর সেই কারখানার দায়িত্বে পুরোটাই তুমি থাকবে। কি বলছেন বাবু? আমি আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো? অবশ্যই পারবে, এটা তো কঠিন কোনো কাজ নয়। তাছাড়া আমি তো আছি। তোমরা গ্রামের সবাই মিলে কারখানায় কাজ করবে, আর যা লাভ হবে তার কিছু অংশ আমাকে দেবে, আর কিছু অংশ গ্রামের উন্নতির কাজে লাগাবে। আসলে আজকে আমি বুঝতে পেরেছি, ওপরওয়ালা নিজের হাতে যদি কিছু নাও করে, তবুও তার পরিবর্তে সে কাউকে না কাউকে পাঠিয়ে দেয়, আর সেই মানুষটা হলেন আপনি। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে প্রতাপবাবু আমাদের বাড়িতে এসে কি দিয়ে ভাত খেয়েছেন?